মিনির হাত ধরলে সুরেশ্বর, কিন্তু পালাবার পথ নেই তখন কোনো দিকেই। ওদের ট্যাক্সিখানা দাঁড়িয়ে আছে বটে, ট্যাক্সিওয়ালার সন্ধান নেই, সে বোধহয় পালিয়েছে। চাপেই পল্লীর উপর কেন বিশেষ লক্ষ্য জাপানি তোপের একথা বোঝা গেল না, কারণ এখানে চীনা গৃহস্থদের বাড়িঘর মাত্র, কোনো সামরিক ঘাঁটি তো নেই এখানে। দেখতে দেখতে বাড়িঘর ভেঙে গুঁড়ো হয়ে পড়ে সামনের পেছনের রাস্তা বন্ধ হয়ে গেল। এরা ডাকাত নয়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাডভেঞ্চার গোয়েন্দা কাহিনী, যা চাঁদপাল ঘাটের দ্বিতীয় পর্ব শ্রুতি নাটকে রূপান্তর করেছে গপ্প আর যুক্তিতক্ক। তাহলে শুরু করা যাক। স্ত্রীলোকটি যখন বুঝতে পারলে যে এরা ডাকাত নয় বা বিদ্রোহী রেড আর্মির লোকও নয়, তখন সে উঠে ঘরে গিয়ে জল নিয়ে এসে সবাইকে খাওয়ালে। ধাতু পাত্র বা চীনামাটির পাত্র নেই বাড়িতে, এত গরিব সাধারণ লোক। লাউয়ের খোলায় জল রেখেছে। চীনের বিশ্ববিখ্যাত মাটির বাসন, মিং রাজত্বের অপূর্ব প্রাচীন শিল্প, পুতুল, খেলনা, বুদ্ধ, দানব, এসবই গরিবদের জন্য। রেল স্টেশনের প্ল্যাটফর্মে খুব ভিড়। একখানা সৈন্যবাহী ট্রেন সিনকিউ থেকে সাংহাই যাচ্ছে। প্রত্যেক স্টেশনে আবার নতুন ভর্তি করা সৈন্যদের ওই ট্রেনেই উঠে নেওয়া হচ্ছে। সুরেশ্বর বিমলের দৃষ্টি আকর্ষণ করলেন ট্রেনের ছাদের দিকে। সব কামরার ছাদে কাঁচা ডালপালা চাপা, কোনোটায় শুকনো খড় বেচুনি ছাপ। বিমল বললেন, এরোপ্লেন পথে বোমা ফেলে ট্রেনে, তাই ওরকম করছে বলে মনে হয়। সাংহাই 450 মিটার দূরে। হটর হটর করে সারাদিন ট্রেন কৃষিক্ষেত্র, অনুচ্চ পাহাড়, গ্রাম আর বস্তি পার হয়ে চলেছে। ট্রেনের গতি মন্দ নয়। পুরনো আমলের ইঞ্জিন বদলে নতুন ইঞ্জিন কেনা হয়েছে। বেশ জোরেই ট্রেন যাচ্ছে। ওদের কামরাতে সাধারণ সৈন্যদল নেই অবশ্যই। মাত্র জন আষ্টেক লোক, সবাই অফিসার শ্রেণীর, কিন্তু কেউই ইংরেজি জানে। মহা অসুবিধায় পড়ে গেল। কিছু দরকার হলে চাওয়া যায় না, নতুন কিছু দেখলে জিজ্ঞেস করা যায় না যে সেটা কি। দুপুরের দিকে একটা ছোট্ট শহরে গাড়ি দাঁড়ালো এবং ওদের কামরাতে একজন সাদা সরু একগুচ্ছ লম্বা দাড়িওয়ালা বৃদ্ধ সৌম্যমূর্তি ভদ্রলোক উঠলেন। সঙ্গে তার 11টি তরুণ যুবা। এদের সবারই বেশ সুন্দর কমনীয় চেহারা। বিমল বললে, গুড মর্নিং স্যার। বৃদ্ধের মুখ দেখে মনে হয় জগতে তার আপন পর কেউ নেই। তিনি সবাইয়ের উপর সন্তুষ্ট, জীবনে সবাইকে ভালোবেসেছেন। তিনি হাসি মুখে ইংরেজিতে বললেন, গুড মর্নিং। আপনারা কোথায় যাবেন? সাংহাই। আপনারা কি অনেক দূর যাবেন? আমরা যাচ্ছি সাংহাই। আমি এখানকার কলেজের প্রফেসর। আমার নাম লি। আমি সেখানে যাচ্ছি যুদ্ধের সময়কার মনস্তত্ত্ব অধ্যয়ন করতে। এদেরও নিয়ে যাচ্ছি, এরা সবাই আমার ছাত্র। সদানন্দ বৃদ্ধ কথা শেষ করে গর্বিত দৃষ্টিতে তার 11টি তরুণ ছাত্রের দিকে চাইলেন। বিমল ও সুরেশ্বরের বড় অদ্ভুত মনে হলো। এই ভয়ানক দিনে ইনি মনস্তত্ত্ব অধ্যয়ন করতে চলেছেন সাংহাইতে, এতগুলি বালকের জীবন বিপন্ন করে। একটু পরে বৃদ্ধের একটি ছাত্র একটি বেতের বাক্স থেকে কিসব খাবার বের করে সবাইকে খেতে দিলে। বৃদ্ধ সুরেশ্বর ও বিমলকেও তাদের সঙ্গে খেতে আহ্বান করলেন। সুরেশ্বর নিম্নস্বরে বললে, খেও না বিমল, ইঁদুর ভাজা কিংবা আরশোলা চচ্চড়ি বোধ হয়। না না, সেসব কিছু নয়। সর্বতি লেবুর রস দেওয়া কুমড়োর বিচি ভাজা আর শশার আচার। আচ্ছা প্রফেসর লি, আপনি সাংহাইতে কোথায় উঠবেন? আমাদের সঙ্গে থাকুন না, আমরা যেখানে থাকবো। হঠাৎ এরোপ্লেনের আওয়াজ কানে গেল। গাড়ি শুদ্ধ সবাই সন্ত্রস্ত হয়ে জানালার কাছে গিয়ে আকাশের দিকে চোখ তুলে দেখবার চেষ্টা করলে কোন দিক থেকে আওয়াজটা আসছে। 6খানা এরোপ্লেন সারবন্দি হয়ে উড়ে পূব থেকে পশ্চিমের দিকে আসছে। ট্রেনখানার বেগ হঠাৎ বড় বেড়ে গেল। সকলেই উদ্বিগ্ন হয়ে পড়েছে, পরস্পরের মুখের দিকে চাইছে। কিন্তু এরোপ্লেনের সারি ট্রেনের ঠিক ওপর দিয়েই চলে গেল শান্তভাবেই। প্রফেসর লি দিব্যি নির্বিকারভাবেই বসেছিলেন। তিনি বললেন, আমাদের গভর্নমেন্টের এরোপ্লেন। ছেড়ে দেন।
একটা স্টেশনে প্ল্যাটফর্ম থেকে নারী কণ্ঠের কান্না শুনে বিমল ও সুরেশ্বর মুখ বাড়িয়ে দেখলে কতগুলি সৈন্য একটি দারিদ্রা স্ত্রীলোকের চারিধারে ঘিরে হাসছে। স্ত্রীলোকটির সামনে একটা শূন্য ফলের ঝুড়ি, এদিকে সৈন্যদের প্রত্যেকের হাতে এক একটা খরমুজ। বিমল বললে, প্রফেসর লি, আমরা তো নতুন দেশে এসেছি, কিছু বুঝিনি এদেশের ভাষা। বোধহয় খরমুজওয়ালির সব ফল এরা কেড়ে নিয়ে দাম দিচ্ছে না। আপনি একবার দেখুন না। বৃদ্ধ তার 11টি ছাত্র নিয়ে প্ল্যাটফর্মে গিয়ে বাধা দিলেন সৈন্যদের। চীনা ভাষায় তুবড়ি ছুটল উভয় পক্ষে। বৃদ্ধের ছাত্রগণও তৈরি হয়ে দাঁড়িয়ে আছে, দরকার হলে মারামারি করবে। মারামারি একটা হয়তো ঘটত, কিন্তু সেই সময় জনৈক চীনা সামরিক অফিসার গোলমাল দেখে সেখানে উপস্থিত হতেই সৈন্যরা খরমুজ রেখে যে যার কামরায় উঠে বসল। খরমুজওয়ালি গোটাকতক ফল লি ও তার ছাত্রদের খেতে দিলে। বৃদ্ধ তার দাম দিয়ে দিলেন। খরমুজওয়ালির প্রতিবাদ শুনলেন। সন্ধ্যার সময় ট্রেন ফুচু পৌঁছাল। ফুচু থেকে অনেকগুলি সৈন্য উঠল। ট্রেন কিন্তু ছাড়তে চায় না। খবর পাওয়া গেল সামনের রেলপথে কি একটা গোলমালের দরুন ট্রেন ছাড়বার আদেশ নেই। এদেশে সময়ের কোনো মূল্য নেই। 4-5 ঘন্টা ওদের ট্রেনখানা প্ল্যাটফর্মের ধারে দাঁড়িয়ে রইল। সৈন্যদল নেমে যে যার খুশি মতো স্টেশনে পায়চারি করছে। তারের বেড়া ডিঙিয়ে ওপাশের বাজারের মধ্যে ঢুকে হল্লা করছে, খাচ্ছে, দাচ্ছে, বেড়াচ্ছে। একটা ছোট ছেলে তারের একরকম যন্ত্র বাজিয়ে গাড়িতে গাড়িতে ভিক্ষা করে বেড়াচ্ছিল। প্রফেসর লি তাকে ডেকে কি জিজ্ঞেস করলেন, তাকে কিছু খাবার দিলেন। তারই মুখে বিমল ও সুরেশ্বর শুনলে ছেলেটি অনাথ, স্থানীয় আমেরিকান মিশনের প্রতিপালিত হয়েছিল, এখন সেখানে আর থাকে না। সন্ধ্যার আগে ট্রেন ছাড়ল। সারা রাতের মধ্যে যে কত স্টেশন পার হলো, কত স্টেশনে বিনা কারণে কতক্ষণ ধরে দাঁড়িয়ে রইল, তার লেখাজোখা নেই। এরকম ধরনের রেল ভ্রমণ বিমল ও সুরেশ্বর কখনো করেনি। ভোরের দিকে ট্রেনখানা এক জায়গায় হঠাৎ দাঁড়িয়ে পড়ল। বিমল ঘুমাচ্ছিল। ঝাঁকুনি খেয়ে ট্রেনখানা দাঁড়াতেই ওর ঘুম ভেঙে গেল। জানালা দিয়ে মুখ বাড়িয়ে বিমল দেখলে দুধারের মাঠে ঘন কুয়াশা হয়েছে। 10 হাত দূরের জিনিস দেখা যায় না। সামনের দিকে লাইনের উপর আরেকখানা ট্রেন যেন দাঁড়িয়ে। কুয়াশায় তার পেছনের গাড়ির লাল আলো ক্ষীণভাবে জ্বলছে। প্রফেসর লিও ইতোমধ্যে উঠেছেন। তিনি বললেন, ব্যাপারটা কি? সামনে 2খানা ট্রেন দাঁড়িয়ে, এই তো দেখছি। ঘোর কুয়াশা, বিশেষ কিছু দেখা যায় না। ট্রেন থেকে লোকজন নেমে দেখতে গেল সামনের দিকে এগিয়ে। খুব একটা গোলমাল যেন শোনা যাচ্ছে সামনে। সুরেশ্বর উঠেছিল, বললে, চলো বিমল, এগিয়ে দেখে আসি। তাই চলো। প্রফেসর লিও নামলেন ওদের সঙ্গে। 2খানা ট্রেনকে ঘন কুয়াশার মধ্যে অতিক্রম করে রেল লাইনের সামনে গিয়ে যে দৃশ্য চোখে পড়ল, তা যেমন বিভৎস তেমনি করুণ। সেখানে আরেকখানা ছোট সৈন্যবাহী ট্রেন দাঁড়িয়ে, কিন্তু বর্তমানে সেখানাকে ট্রেন বলে চিনে নেওয়ার উপায় নেই বললেই হয়। ছাদ উড়ে গিয়েছে। মোটা মোটা লোহার দণ্ড বেঁকে দুমড়ে লাইনের পাশের খাদে ছিটকে পড়েছে। দরজা জানালার চিহ্ন বড় একটা নেই। কেবল ইঞ্জিনের কিছু হয়নি। শোনা গেল ট্রেনখানার ওপর বোমা পড়েছে এই কিছুক্ষণ আগে। কিন্তু সুখের বিষয়, গাড়িখানা একদম খালি যাচ্ছিল। এখানা কোনো টাইম টেবিলভুক্ত যাত্রী বা সৈন্যবাহী ট্রেন নয়। খালি ট্রেনখানা ফুচু থেকে সাংহাই যাচ্ছিল। ডাউন লাইনে বড় গাড়ির সঙ্গে জুড়ে দেয়া হবে এর কামরাগুলি, এই উদ্দেশ্যে। গার্ড ও ড্রাইভার বেঁচে গিয়েছে, কোনো প্রাণহানি হয়নি। লাইন পরিষ্কার করতে বেলা 11টা বেজে গেল। মাত্র 15 মাইল দূরে সাংহাই, সেখানে পৌঁছাতে বেজে গেল 1টা। সাংহাই নেমে বিমল ও সুরেশ্বর বুঝলে এ অতি বৃহৎ শহর। সাংহাইয়ের রাস্তাঘাট খুব চওড়া ও আধুনিক ধরনের তৈরি। বড় বড় বাড়ি, দোকান, হোটেল, অফিস, স্কুল, কলেজ। চীনা ও ইংরেজি ভাষায় নানা সাইনবোর্ড চারদিকে। মোটরের ও রিক্সার গাড়ির ভিড়। রাস্তাঘাট লোকে লোকারণ্য। চায়ের দোকান, চীনা ভাতের দোকানে ছোট বড় ইঁদুর ভাজা ঝোলানো হয়েছে। ফলওয়ালি রাস্তার ধারে বসে ফল বিক্রি করছে। এত বড় শহরের লোকজন ও ব্যবসা বাণিজ্য দেখলে কেউ বলতে পারবে না যে এই সাংহাই শহরের উপর বর্তমানে জাপানি সৈন্যবাহিনী আক্রমণ করতে আসছে পেকিং থেকে। কিছু বদলায়নি যেন। মনে হয় প্রতিদিনের জীবনযাত্রা সহজ ও উদ্বেগশূন্যভাবেই চলেছে। এখানেই প্রফেসর লি ওদের কাছ থেকে বিদায় নিলেন। খুব বড় ধূসর রঙের সামরিক লরিতে চড়ে
ওরা একটা বড় লম্বা মতো বাড়ির সামনে নিত হলো। বাড়িটা সামরিক বিভাগের একটা বড় দপ্তরখানা। এ ওদের বুঝতে দেরি হলো না। ইউনিফর্ম পরা সৈন্যদল ও অফিসারে ভর্তি। প্রতি কামরায় চীনা ভাষায় সাইনবোর্ড আঁটা। অফিসার দল ঢুকছে বেরোচ্ছে, সকলের মুখে ব্যস্ততার ভাব, উদ্বেগের চিহ্ন। 2-3 জায়গায় ওদের নাম লেখা হলো। ওদের সঙ্গে দেখা করে নিয়ে এসেছে যে চীনা অফিসার, সে প্রত্যেক জায়গায় একটা লম্বা হলদে চীনা ভাষায় লিখিত কাগজ খুলে ধরলে টেবিলের উপর। তবুও আইন কানুন শেষ হলো না। অবশেষে একটা কামরার সামনে ওদের দাঁড় করালে। কামরার মধ্যে নিশ্চয়ই কোনো বড় কর্মচারীর আড্ডা, কারণ কামরার সামনে দর্শনপ্রার্থী সামরিক অফিসার ও অন্যান্য লোকের ভিড় লেগেছে। ভিড় ঠেলে একটু কাছে গিয়ে বিমল পড়লে দরজার গায়ে পিতরের ফলকে ইংরেজিতে লেখা আছে, জেনারেল চু সিন টে, অফিসার কমান্ডিং 19th রুট আর্মি। ওদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। জেনারেল সাহেবের কামরায় শীঘ্রই ডাক পড়ল। বড় টেবিলের ওপাশে এক সুশ্রী সামরিক ইউনিফর্ম পরিহিত যুবা বসে। ইনি জেনারেল চুটে। পূর্বে বিদ্রোহী কমিউনিস্ট সৈন্যদলের নেতা ছিলেন, বর্তমানে জেনারেল চিয়াংকাই শেকের বিশিষ্ট সহকর্মী। হাসি মুখে জেনারেল চুটে মার্জিত ইংরেজিতে বললেন, গুড মর্নিং। আপনাদের কোনো কষ্ট হয়নি তো পথে? না, তেমন একটা হয়নি। এরাও হাসি মুখে কিছু সৌজন্যসূচক কথা বললে। জেনারেল চুটে বললেন, আমি ভারতবর্ষের লোকদের বড় ভালোবাসি। আপনারা আমাদের পণ নন। আমরাও তাই ভাবি। মহাত্মা গান্ধী কেমন আছেন? ওই একজন মস্ত লোক আপনাদের দেশের। জেনারেল চুটের মুখে মহাত্মা গান্ধীর নাম শুনে বিমল ও সুরেশ্বর দুজনেই আশ্চর্য হয়ে গেল। তবে মহাত্মা গান্ধী তো আর ওদের বাড়ির পাশে প্রতিবেশী ছিলেন না, সুতরাং তার দৈনন্দিন স্বাস্থ্য সম্বন্ধে ওদের কোনো জ্ঞান নেই। তার উপর ওরা আজ 2 মাস দেশ ছাড়া। ভালোই আছে, ধন্যবাদ। মিস্টার জওহরলাল নেহেরু ভালো আছেন? আমি তাকে শিগগির একটা চিঠি লিখছি, আমাদের দেশের জন্য ভারতের সাহায্য, কংগ্রেসের সাহায্য চেয়ে। বিমল ও সুরেশ্বরের বুক গর্বে ফুলে উঠল। একজন স্বাধীন দেশের বীর সেনানায়কের মুখে তাদের দরিদ্র ভারতের নেতাদের কথা শুনে চীন ভারতের কাছে সাহায্য প্রার্থী, এ কথা শুনে ওরা যেন নতুন মানুষ হয়ে গেছে। জেনারেল চুটে বললেন, আমার একসময় অত্যন্ত ইচ্ছা ছিল ভারতে বেড়াতে যাব, নানা কারণে হয়ে ওঠেনি। ভারতে ভালো বৈমানিক তৈরি হচ্ছে, এরোপ্লেন চালাবার মতো ভালো স্কুল কোথায় স্থাপিত হয়েছে? বিমলেরা এ খবর রাখে না। দমদমায় একটা যেন ওই ধরনের কিছু আছে, তবে তার বিশেষ কোনো বিবরণ ওরা জানে না। চুটে বললেন, আপনাদের ধন্যবাদ। এদেশকে আপনারা সাহায্য করতে এসেছেন। আপনাদের ঋণ কখনো চীন শোধ করতে পারবে না। আপনারা পথ দেখিয়েছেন। আপনাদের প্রদর্শিত পথে 2 দেশের মিলন আরও সহজ হোক, এই কামনা করি। এখন কি আমাদের সাংহাইতে থাকতে হবে? কিছুদিন বৈদেশিক মেডিকেল ইউনিটে আমেরিকান ডাক্তার ব্লুমফিল্ডের অধীনে। এখন আপনাদের থাকতে হবে মার্কিন কনসেশনে, সাধারণ শহরে নয়। আন্তর্জাতিক আইন অনুসারে চীন গভর্নমেন্ট আপনাদের জীবনের জন্য দায়ী। সাধারণ শহরে বোমা পড়বে, হাতাহাতি যুদ্ধ হবে, এখানে কারো জীবন নিরাপদ নয়। আন্তর্জাতিক কনসেশনে আমরা হাসপাতাল খুলেছি, সেখানে আপনারা কাজ করবেন। ইউর এক্সেলেন্সি, একটা কথা জিজ্ঞেস করব, যদি বেয়াদবি না হয়। বলুন। সাংহাইকে জাপানিরা আক্রমণ করবে বলে আপনি ভাবেন? এ তো আন্দাজের কথা নয়। সাংহাইয়ের দিকেই তো ওরা পিকিং থেকে আসছে। সেন্সি হচ্ছে লুংহাও রেলের শেষ প্রান্ত। সেখানে আমরা সৈন্য জড়ো করছি ওদের বাধা দিতে, যাতে উত্তর পশ্চিম চীনে আর না এগোতে পারে। তবে সাংহাইতে একটা বড় যুদ্ধ হবে অল্প কিছুদিনের মধ্যেই। মেডিকেল ইউনিটের আরও সেই জন্য সাংহাইতে এখন দরকার। সুরেশ্বর ও বিমল অভিবাদন করে বিদায় নিলে। সৈন্য বিভাগের দপ্তরখানা থেকে বার হয়ে ওরা মোটরে চড়ে আন্তর্জাতিক কনসেশনে পৌঁছল। বিমল ও সুরেশ্বর লক্ষ্য করলে ব্রিটিশ প্রজা হলেও ওদের ব্রিটিশ কনসেশনে না নিয়ে গিয়ে ফরাসি কনসেশনে নিয়ে যাওয়া হলো। ওদের সঙ্গে 2 জন চীনা সামরিক কর্মচারী ছিল। আবশ্যকীয় কাগজপত্র তারাই দেখলে বা সই করলে। প্রকাণ্ড ব্যারাক, কড়া সামরিক আইন কানুন, হুকুম না নিয়ে কনসেশনের সীমার বাইরে যাবার নিয়ম নেই, ঢোকবারও নিয়ম নেই। ফরাসি শাস্ত্রী রাইফেল হাতে সর্বদা পাহারা দিচ্ছে। ফরাসি জাতীয় পতাকা উঠছে ব্যারাকের পতাকা মন্দিরে।
ওদের যাবার দুদিন পরে একদল আমেরিকান যুবক কনসেশনে এসে পৌঁছালো। এরা বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এসেছে চীন গভর্নমেন্টকে সাহায্য করতে, নিজেদের সুখ সুবিধা বিসর্জন দিয়ে প্রাণ পর্যন্ত বিপন্ন করে। এদের মধ্যে 3টি তরুণী ছাত্রীও ছিল। এরা এলো সেদিন সন্ধেবেলা। এদের কনসেশনে ঢোকানো নিয়ে চীনা গভর্নমেন্টকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। একটি মেয়ের নাম অ্যালিস ই হুইটবার্ন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বিমলের সঙ্গে সে যেচে আলাপ করলে। যেমনি সুশ্রী তেমনি অদ্ভুত ধরনের প্রাণবন্ত সজীব মেয়ে, 20-21 বয়স, চোখে মুখে বুদ্ধির কি দীপ্তি। বিমল তাকে বললে, মিস হুইটবার্ন, তুমি কি ডাক্তারি ছাত্রী ছিলে? না, আমি নার্স হব, আন্তর্জাতিক রেড ক্রসে কিংবা চীনা সামরিক বিভাগের হাসপাতালে। তোমার বাপ মা আছেন? আছেন। আমার বাবা ঘোড়ার শিক্ষক, খুব নামকরা লোক আমাদের কাউন্টিতে। তারা তোমাকে ছেড়ে দিলেন? তাদের বুঝিয়ে বললাম, জগতের এক হতভাগা জাতি যখন এত দুর্দশা ভোগ করছে, তখন পড়াশোনা বা বিলাসিতা কি ভালো লাগে? আমি আমার সেন্ট আর পাউডারের টাকা জমিয়ে, টোকির পয়সা জমিয়ে পাঠিয়ে দিয়েছিলাম এদের সাহায্যের জন্য মার্কিন রেড ক্রস ফান্ডে। তারপর নিজেই না এসে পারলুম না। তুমি বলো না মিস্টার বোস, পারা যায় থাকতে? বিমল মুগ্ধ হয়ে গেল এই বিদেশি বালিকার হৃদয়ের উদারতার পরিচয় পেয়ে। স্বাধীন দেশের মেয়ে বটে, সংস্কারের পুটুলি নয়। আমাকে এলিস বলে ডেকো, একসঙ্গে কাজ করব। অত আড়ষ্ট ভদ্রতা দরকার নেই। আমার একখানা ফটো দেবো তোমায়, চলো তুলিয়ে আনি দোকান থেকে। কনসেশনের মধ্যে প্রায় সব আমেরিকান দোকান। মেয়েটি বললে, চলো সাংহাই শহরের মধ্যে একটু বেরিয়ে আসি, কোনো চীনা দোকানে ফটো তুলবো, ওরা 2 পয়সা পাবে। অনুমতি নিয়ে আসতে আধ ঘন্টা কেটে গেল। তারপর বিমল আর অ্যালিস কনসেশনের বড় ফটক দিয়ে সাংহাইয়ে যাবার রাস্তার উপরে উঠে একখানা রিক্সা ভাড়া করলেন। কনসেশনে রাস্তাঘাটের নাম ইংরেজিতে ও ফরাসি ভাষায়, সাংহাই শহরে চীনা ভাষায়। কিছু বোঝা যায় না। ঢলঢলে নীল ইজের ও স্ট্রহ্যাট পরে চীনা রিক্সাওয়ালা রিক্সা টানছে, কিন্তু এ অংশেও বহু বিদেশি লোক ও বিদেশি দোকান পসরার সারি। সাংহাইয়ের আসল চীনা পল্লী আলাদা, রাস্তা সেখানে আরও সরু সরু। একথা বিমল ইতোমধ্যেই চীনা অফিসারদের মধ্যে শুনেছিল। চলো চীনাপাড়া দেখে আসি মিস্টার ঘোষ। রিক্সাওয়ালাকে চীনাপাড়ার কথা বলতে এসে বারণ করলে। সেখানে কেন যাবে? এ সময় সেসব জায়গায় ভালো না, বিপদে পড়তে পারো। তোমাদের সেখানে নিয়ে গেলে আমায় পুলিশে ধরবে। চলো মিস্টার বোস, আমরা হেঁটেই যাব। ওকে বিপদে ফেলতে চাইনি, ওর ভাড়া মিটিয়ে দিই। বিমল রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে দিলে, অ্যালিসকে দিতে দিলে না। কিন্তু রাস্তা দুজনে কেউই জানে না। একখানা ট্যাক্সি নেই অ্যালিস? সে অনেক দূর, রাস্তা না জানলে ঘুরে হয়রান হব। ওকে। ও মিস্টার বোস, এরোপ্লেনের শব্দ শুনছো? অনেকগুলো এরোপ্লেন একসঙ্গে আসছে যেন। কোন দিকে বলো তো? গভর্নমেন্টের এরোপ্লেন। কিন্তু চোখের নিমেষে একটা কাণ্ডের সূত্রপাত হলো, যা বিমলের অভিজ্ঞতার বাইরে। সামনে একটা প্রকাণ্ড বাড়ির উপর বিকট এক আওয়াজ হলো, বাজ পড়ার আওয়াজে। সঙ্গে সঙ্গে এদিকে ওদিকে সামনে পেছনে পরপর সেরকম ভীষণ আওয়াজ। ইট চুন টালি চারদিকে ছুটতে লাগলো। বিরাট শব্দ করে সামনে সেই বাড়িটার তেতলার ছাদ ধসে পড়ে ফুটপাতে। বাড়ি ধসা চুন সুরকির ধুলো ও কিসের ঘন শ্বাসরোধকারী ধোঁয়ায় বিমল ও অ্যালিসকে ঘিরে ফেলবে। সঙ্গে সঙ্গে উঠল মানুষের গলার আর্তচিৎকার। গোলমাল, গোঙানি, কাতর কাকুতি অনুনয়ের শব্দ, দুধদার শব্দে ছুটে চলার পায়ের শব্দ, কান্নার শব্দ। সে এক ভয়ানক কাণ্ড। বিমল প্রথমটা বুঝতে না পেরে সেই ঘন ধূম আর ধুলির মধ্যে হতভম্বের মতো খানিক দাঁড়িয়ে রইল। ব্যাপার কি? তারপরে বিদ্যুৎ চমকের মতো তার মনে হলো এ জাপানি এরোপ্লেনের বোমাবর্ষণ। অ্যালিস কই? অ্যালিস! এক হাতের দূরের মানুষ চোখে পড়ে না সেই ধোঁয়া ধুলো আর গোলমালের মধ্যে। ওর কানে গেল অ্যালিসের উচ্চ ও সশঙ্ক কণ্ঠস্বর। মিস্টার বোস, এসো, আমার হাত ধরো, বোমা পড়ছে, দৌড় দাও। অ্যালিস, আমার হাত শক্ত করে ধরো, কোথাও নড়ো না, নড়লেই মারা যাবে, দাঁড়াও এখানে। কিন্তু তখন আর ছোটবার বা পালাবার পথ নেই। পরবর্তী 5 মিনিট কালের ঠিক হিসাব বিমল দিতে পারবে না। সে নিজেও জানে না
বাঁশঝাড়ে আগুন লাগলে যেমন গাঁটওয়ালা বাঁশ ফটফট করে একটার পর একটা ফাটে, তেমনি চারদিকে দুমদাম শুধু বোমা ফাটার বিকট আওয়াজ। পায়ের তলার মাটি যেন দুলছে, টলছে ভূমিকম্পের মতো। ধোঁয়া, বাড়ি ধসে পড়ার হুড়মুড় শব্দ, আর্তনাদ। তারপরে সব চুপচাপ। বোমার আওয়াজ থেমে গেল। বিমল চেয়ে দেখলে এরোপ্লেনগুলো মাথার উপরে চক্রাকারে দুবার ঘুরে যেদিক দিয়ে এসেছিল সেদিকে চলে গেল। বেশ যেন নিরুপদ্রব, শান্তভাবেই। ধোঁয়ায় মিনিট 2-3 কিছুই দেখা গেল না। যদিও গোলমাল, চিৎকার, লোক জড়ো হওয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। পুলিশের তীব্র হুইসেল বেজে উঠল 1 বার, 2 বার, 3 বার। ক্রমে ধুলো আর ধোঁয়ার আবরণ কেটে যেতেই অ্যালিস বললে, চলো এগিয়ে গিয়ে দেখি মিস্টার বোস। সামনে এক জায়গায় ফুটপাতের উপর বেজায় লোক জড়ো হয়েছে। একটা বাড়ি পড়েছে ভেঙে। অতি বিভৎস দৃশ্য ফুটপাতের উপর। অনেকগুলো ছোট ছোট ছেলে মেয়ের ছিন্ন ভিন্ন দেহ ছিটকে ছড়িয়ে পড়ে আছে সেখানটা। বাড়িটা বোধহয় একটা চীনা স্কুল ছিল। বেলা 11টা। ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছিল। কতক ছিল স্কুল বাড়ির মধ্যে। বাড়িখানা একেবারে হুমড়ি খেয়ে ভেঙে পড়েছে। রক্তে ভেসে যাচ্ছে ফুটপাত ও রাস্তার খানিক দূর পর্যন্ত। হর্ন বাজিয়ে 2খানা রেড ক্রস অ্যাম্বুলেন্স এলো। একটা ছোট ছেলে এখনো নড়ছে। অ্যালিস ছুটে তার পাশে গিয়ে বসল। বিমল এক চমক দেখেই বললে, কোনো আশা নেই মিস হুইটবার্ন, ও এখনই যাবে। বিমলের গা তখনও কাঁপছে। জীবনে এরকম দৃশ্য কখনো দেখবার কল্পনাও সে করেনি। যুদ্ধ না শিশুপাল বধ। অ্যালিস বিমলের কাজ অনেক সংক্ষেপে হয়ে গিয়েছিল। ধ্বংসস্তূপের মধ্যে আহত কেউ ছিল না, সবাই মৃত। সব শেষ হয়ে যাওয়ার পর বিমল বললে, অ্যালিস এখন কি করবে? আর কি চীনে পল্লীতে যাবে এখন? যেতাম, কিন্তু এই যে বোমা ফেলা হয়ে গেল, এর স্বরগুলো অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। তো কনসেশনের সবাই আমাদের জন্য চিন্তিত হয়ে পড়বে। সুতরাং চলো ফেরা যাক। কিছু দূরে যেতেই দেখলে হাসপাতালের অ্যাম্বুলেন্স ছুটোছুটি করছে। চীনা গভর্নমেন্টের অ্যান্টি এয়ারক্রাফট কামানগুলি চারদিক থেকে ছোঁড়া হতে লাগলো। কিন্তু তখন জাপানি বিমান কোথায়? আকাশের কোনো দিকেই তার পাত্তা নেই। ওরা কনসেশনে ফিরে এলো। সুরেশ্বরের কাছে বিমল খুব বকুনি খেল তাকে ফেলে যাওয়ার জন্য। ওকে বকছো কেন? আমি ভেবেছি আজ বিকেলে আবার চীনাপাড়ায় যাবার চেষ্টা করব। তুমি চলো না সুরেশ্বর। এবার ওদের সঙ্গে আরেকটি মেয়ে যাবে বললে। অ্যালিসের সঙ্গে পড়তো, নাম তার মিনি বেরিংটন। বিকেলে ওরা ট্যাক্সি আনালে। ওদের ট্যাক্সি কনসেশনের গেট পর্যন্ত এসেছে। এমন সময় একজন তরুণ চীনা সামরিক কর্মচারী ওদের ট্যাক্সিখানা থামালো। আপনারা কোথায় যাবেন? শহরে বেড়াতে। যাবেন না। আমরা গুপ্ত খবর পেয়েছি জাপানি যুদ্ধ জাহাজ বন্দরের বাইরের সমুদ্র থেকে লম্বা পাল্লার কামানের গোলাবর্ষণ শুরু করবে আজ সন্ধ্যার সময়। সেই সঙ্গে জাপানি উড়োজাহাজও যোগ দেবে বোমা ফেলতে। ধন্যবাদ। আমরা একটু ঘুরে এক্ষুনি চলে আসবো। এ কথা বললে এলিস। কাজেই বিমল বা সুরেশ্বর কিছু বলতে পারলে না। শহরের মধ্যে এসে দেখলে পুলিশ সকলের হাতে চীনা ভাষায় মুদ্রিত এক টুকরো কাগজ বিলি করছে। চীনা ছাত্রদের একটা লম্বা দল পতাকা উড়িয়ে মুখে কি বলতে বলতে শোভাযাত্রা করে চলেছে। সাংহাই অতি প্রকাণ্ড শহর। এত বড় শহর বিমল দেখেনি, সুরেশ্বরও না। কলকাতা এর কাছে লাগেই না। চীনাপল্লীর নাম চাপেই। সে জায়গাটায় রাস্তাঘাট কিন্তু অপরিসর নয়, তবে বড় ঘিঞ্জি বসতি। প্রত্যেক মোড়ে খাবারের দোকান, ছোট বড় ইঁদুর ভাজা ঝুলছে। বাঁকে করে ফেরিওয়ালা ভাত তরকারি বিক্রি করছে। বিমলের ভারী ভালো লাগলো এই চীনাপাড়ার জীবন স্রোত। এক জায়গায় একটা বুড়ি বসে ভিক্ষে করছে। টাকা পয়সার বদলে সে পেয়েছে ভাত তরকারি। ওর মুখে এমন একটি উদার ভালোবাসার ভাব, চোখে সন্তোষ ও তৃপ্তির দৃষ্টি। বোধহয় আশাতীত ভাত তরকারি পেয়েছে বলে এত খুশি হয়ে উঠেছে মনে মনে। প্রাচ্য ভূখণ্ডের দারিদ্র ও সহজ সরল সন্তোষের ছবি যেন এই বৃদ্ধা ভিখারিণীর মধ্যে মূর্তি পরিগ্রহ করেছে। হঠাৎ আকাশে কি একটা অদ্ভুত ধরনের শব্দ শুনে ওরা মুখ তুলে চাইলে। একটা চাপা শোঁ শব্দ। মিনি সর্বপ্রথমে বলে উঠলে, এ শেলের শব্দ। সর্বনাশ! এলিস, চলো আমরা ফিরি। জাপানি যুদ্ধ জাহাজের কামান থেকে শেল ছুটছে। দুম দুম।
দূরে অস্পষ্ট কামানের আওয়াজ শোনা গেল। কাছেই কোথাও একটা ভীষণ বিস্ফোরণের আওয়াজ হলো সঙ্গে সঙ্গে। লোকজন চারিধারে ছুটতে লাগলো, ওরাও ছুটলো তাদের পিছু পিছু। বসতি যেখানে খুব ঘিঞ্জি, সেখানে একটা বাড়িতে গোলা পড়েছে। বাড়িটার সামনের অংশ হুমড়ি খেয়ে পড়েছে। ইট চুন টালিতে সামনের রাস্তাটা প্রায় বন্ধ। কে মরেছে না মরেছে বোঝা যাচ্ছে না। সেখানেও লোকজনের বেজায় ভিড়। আবার সেই রকম শোঁ শব্দ। কাছেই আরেকটা জায়গায় গোলা পড়ল। সঙ্গে সঙ্গে আকাশের সারবন্ধী একদল এরোপ্লেন দেখা গেল। তারা অনেক উঁচু দিয়ে যাচ্ছে, পাছে চীনা বিমান বিধ্বংসী কামানের গোলা খেতে হয় এই ভয়ে। এলিস বললে, ওরা পাল্লা ঠিক করে দিচ্ছে যুদ্ধজাহাজের গোলন্দাজদের। চলো, এখানে আর থাকা নয়, এই চীনা পাড়াটা ওদের লক্ষ্য। কিন্তু ওদের যাওয়া হলো না। অ্যালিসের কথা শেষ হতে না হতেই যেন একটা ভীষণ ভূমিকম্পে পায়ের তলার মাটি দুলে উঠল এবং সঙ্গে সঙ্গে 2-3টি শেলের বিস্ফোরণের বিকট শব্দ ও সেই সঙ্গে প্রচুর ধোঁয়া ও বিশ্রী শ্বাসরোধকারী কর্ডাইটের উগ্র গন্ধ পাওয়া গেল। তুমুল হইচই, আর্তনাদ, কলরব ও পুলিশের হুইসেলের মাঝে এলিসের হাত ধরলে বিমল, মিনির হাত ধরলে সুরেশ্বর। কিন্তু পালাবার পথ নেই তখন কোনো দিকেই। ওদের ট্যাক্সিখানা দাঁড়িয়ে আছে বটে, ট্যাক্সিওয়ালার সন্ধান নেই, সে বোধহয় পালিয়েছে। চাপেই পল্লীর উপর কেন বিশেষ লক্ষ্য জাপানি তোপের, একথা বোঝা গেল না। কারণ এখানে চীনা গৃহস্থদের বাড়িঘর মাত্র, কোনো সামরিক ঘাঁটি তো নেই এখানে। দেখতে দেখতে বাড়িঘর ভেঙে গুঁড়ো হয়ে পড়ে সামনের পেছনের রাস্তা বন্ধ হয়ে গেল। লোকজন আগে যা কিছু মারা পড়েছিল এখন সবাই পালিয়েছে। কেবল যারা ভাঙা বাড়ির মধ্যে আটকে পড়েছে তাদেরই আর্তনাদ শোনা যাচ্ছে। একটা ধ্বংসস্তূপের মধ্যে যেন ছোট্ট ছেলের কান্নার শব্দ। অ্যালিস বললে, দাঁড়াও বিমল, এখানে সবাই দাঁড়াও। গোলাবর্ষণ তখনও চলছে, কিন্তু চীনাপল্লীর অন্য অঞ্চলে। এদিকে তখন শুধু গোঙানি, চিৎকার, হইচই, কলরব ও কাতরক্তি। অ্যালিস আগে চড়ল গিয়ে ধ্বংসস্তূপের ওপরে, পেছনে মিনি ও সুরেশ্বর। বিমল নিচে দাঁড়িয়ে রইল। একটা কড়িকাঠ সরিয়ে ওরা 3 জনে একটা দরজা পেল, তারপর একটা ছোট্ট ঘর। অ্যালিস অতি কষ্টে ঘরে ঢুকল। সুরেশ্বর ওকে সাহায্য করলে। একটা 9-10 মাসের শিশু সেই ঘরের মেঝেতে অক্ষত অবস্থায় শুয়ে শুয়ে কাঁদছে। অ্যালিস তাকে সন্তর্পণে মেঝে থেকে তুলে সুরেশ্বরের হাতে দিলে। সন্ধ্যা হয়ে গিয়েছে, ঘরটার মধ্যে অন্ধকার। 3 জনে ঘরের মধ্যে থেকে ইটকাটের স্তূপটার উপরে উঠে শুনলে বিমল উত্তেজিতভাবে ডাকছে, আহ, কোথায় গেলে তোমরা? চট করে নেমে এসো, বড় বিপদ। চারিদিকে গোলাফাটার আওয়াজ ও ছুটন্ত শেলের চাপা শোঁ রব খুব বেড়েছে। একটা একটা শেল মাঝে মাঝে আকাশে সশব্দে ফেটে তারাবাজির মতো অনেকখানি আকাশ আলো করে ছড়িয়ে পড়ছে। অ্যালিস বললে, কি হয়েছে? জাপানি সৈন্যদল যুদ্ধ জাহাজ থেকে নেমেছে শহরে। তারা শহর আক্রমণ করছে শুনছি, এইদিকেই আসছে। তাদের হাতে পড়া আদৌ আনন্দদায়ক ব্যাপার হবে না। তোমার হাতে ও কি? একটা ছোট্ট ছেলে, একে কোথায় রাখি বলো তো এখন? মিনির কথায় সুরেশ্বর একজন ব্যস্ত ও উত্তেজিত পুলিশম্যানকে জিজ্ঞেস করলো, বলুন তো কি হচ্ছে? সমুদ্রের ধারে জাপানি সৈন্যদের সঙ্গে চীনাদের হাতাহাতি যুদ্ধ চলছে। জাপানিরা নগরে প্রবেশ করবার চেষ্টা করছে। আমরা এখন ছোট ছেলেটিকে কোথায় রাখি বলো না? কনসেশনের হাসপাতালে নিয়ে যাওয়া উচিত হবে না। ওর বাপ মা এই অঞ্চলের অধিবাসী। ছেলে সন্ধান পাবে না কনসেশনে নিয়ে গেলে। এই পুলিশম্যানদের জিম্মা করে দাও না। অ্যালিস ও মিনি তাতে রাজি হলো না। এইসব চীনা পুলিশম্যান দায়িত্ব জ্ঞানহীন, ওদের হাতে ছোট্ট ছেলেকে ওরা দেবে না। সমস্ত গলিটা বিরাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লোকজন অন্ধকারে তার মধ্যে কি সব খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এমন সময়ে পাশের একটা স্কুপে 2-3টি হারিকেন লণ্ঠন ও টর্চ জ্বালিয়ে একদল ছোকরা একটি মৃতদেহের ঠ্যাং ধরে বার করছে দেখা গেল। বিমল উত্তেজিত সুরে বলে উঠল, প্রফেসর লি, প্রফেসর লি। তারপরেই সে ছুটে গেল ছোকরার দলের দিকে। সুরেশ্বর দেখলে ছোকরার দলের নেতা হচ্ছেন দাড়িওয়ালা একজন বৃদ্ধ এবং তিনি তাদের পূর্ব পরিচিত প্রফেসর লি। সেই মুমূর্ষুদের আর্তনাদ ও পথের লোকের চিৎকারের মধ্যে 3 জনের ব্যাকুল প্রশ্ন বিনিময় হল। প্রফেসর লি তার ছাত্রদল নিয়ে নিকটেই একটা সরাইখানায় ছিলেন। হঠাৎ এই বোমাবর্ষণের দুর্যোগ। এখন তিনি সেবাব্রতী। ছাত্রদের নিয়ে হতাহতদের টেনে বার করা ও তাদের হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করছেন। অ্যালিস ও মিনির সঙ্গেও আলাপ করিয়ে দেওয়া হলো। বিমল বললে, প্রফেসর লি,
এই ছোট ছেলেটির কি ব্যবস্থা করা যায় বলুন তো? আমায় দাও। তোমরা ওর বাপ মায়ের সন্ধান করতে পারবে না, আমি পারবো। আর কি জানো, ছেলে অনেকগুলি জমেছে। চ্যাং, এদের নিয়ে চলো তো, দেখবে। এসো তোমরা। কি ব্যাপার দেখো। সকলেই দেখলে সেই দৃশ্য যেমন বিভৎস তেমনি করুণ। সেই বৃদ্ধা ভিখারিণী ঠ্যাং ছড়িয়ে মরে পড়ে আছে সেই জায়গাতে। একখানা হাত প্রায় চূর্ণ হয়ে গিয়েছে, পাশেই তার ভিক্ষালব্ধ ভাত তরকারির রক্তমাখা অবস্থায় পড়ে। আশার জিনিসগুলি মুখেও দিতে পারেনি হয়তো। অ্যালিসের চোখে জল এলো। বিমল ও সুরেশ্বর মাথার টুপি খুলে বসল। মিনি চোখে রুমাল দিয়ে অন্যদিকে মুখ ফেরালে। কেবল অবিচলিত রইল প্রফেসর লি। তিনি ছাত্রদের বললেন, এই মরাটাকে একটা কিছু ঢাকা দাও তো হে। এ আর কি, আমাদের দেশের এ তো রোজকার ব্যাপার, এতে বিচলিত হলে চলে না ম্যাডাম। নিকটেই একটা ঘরের মধ্যে প্রফেসর লি ওদের নিয়ে গেলেন। হারিকেনের লণ্ঠনের আলোয় দেখা গেল সে ঘরের মেঝেতে 5-6টি 9-10 মাসের কি 1 বছরের শিশু অনাবৃত মেঝের উপর পড়ে গড়াগড়ি যাচ্ছে। কেউ কাঁদছে, কেউ হাসছে। অ্যালিস ছুটে গিয়ে তাদের উপর ঝুঁকে পড়ে বলল, ও ইউ পোর ডিয়ারিস। সন্ধ্যা থেকে এগুলি উদ্ধার করেছি স্তূপ থেকে। আপনার টিউদিন, আমার 2টি ছাত্র এখানে পাহারা দিচ্ছে। আমরা খুঁজে এনে এখানে জড়ো করেছি। রাখো এখানে। গোলমাল ও ভিড় তখন একটু কমেছে। প্রফেসর লি সকলকে বললেন, আসুন একটু চা খাওয়া যাক। রাত্রে আর ঘুম হবে না আজ, সারা রাত এরকমই চলবে দেখছি। যে ঘরে শিশুগুলিকে জড়ো করা হয়েছে তার পাশে একটি ছোট বাড়িতে লি থাকেন তার ছাত্রবৃন্দ নিয়ে। 2 জন ছাত্রকে শিশুদের কাছে রেখে বাকি সকলে ওদের নিয়ে গেল তাদের সেই বাসায়। ছোট ছোট পেয়ালায় দুধ, চিনিবিহীন সবুজ চা, শশার বিচি ভাজা, শরবতি লেবুর টুকরো এবং বাঙালি মেয়েদের পাঁজরের মতো দেখতে শুয়োরের চর্বিতে ভাজা কি এক প্রকার খাবার। সুরেশ্বর ও বিমল সেসব তো খাবার ঠেলে রেখে দিলে। সে কি এক বিশ্রী গন্ধ খাবারে। প্রফেসর লি বললেন, আপনারা বিদেশি, আমাদের দেশকে সাহায্য করতে এসেছেন, কিন্তু আমাদের দেশের এখনো কিছুই দেখেননি। দেখলে আপনাদের দয়া হবে। এত গরিব দেশ আর এমন হতভাগ্য। আমাদের সব দেখাবেন দয়া করে প্রফেসর লি, দেখতেই তো এসেছি। আরও একটি দেশ আছে প্রফেসর লি, ভারতবর্ষ। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বুটের তলায় পড়ে আছে। ছেলেবেলা থেকে দুস্থ ভারতবর্ষের কথা শুনলে কষ্টে আমার বুক ফেটে যায়। বিমল অ্যালিসের দিকে কৃতজ্ঞতাপূর্ণ চোখে চাইলে। বড় ভালো লাগলো এই বিদেশিনী বালিকার এই নিষ্কপট নিঃস্বার্থ সহানুভূতি তার দরিদ্র স্বদেশের জন্য। শিশুগুলির কে আছে? পুয়ার লিটল মাইটস। আমায় একটি খোকা দেবেন প্রফেসর লি? কি করবে মিস? আমাদের নাম ধরে ডাকবেন প্রফেসর লি। ওর নাম মিনি, আমার নাম এলিস। আমরা আপনাকে দাদু বলে ডাকবো, কেমন? এই সদানন্দ উদার সৌম্যমূর্তি বৃদ্ধকে এলিসের বড় ভালো লেগে গেল। কিউরিও দোকানে বিক্রি হয় যে চীনে মাটির হাস্যমুখ বুদ্ধ, বৃদ্ধের মুখখানা ঠিক যেন তেমনি পরিপূর্ণ সন্তোষ, আনন্দ ও প্রেমের ভাব মাখানো। প্রফেসর লি এর মুখ উদার হাসিতে ভরে গেল। বেশ, তাই হবে। একটা বড় রকমের আওয়াজের দিকে এই সময় প্রফেসর লির জনৈক ছাত্র ওদের সকলের মনোযোগ আকর্ষণ করলেন। বিমল বললেন, বন্দরের দিকে এখনো গোলাবর্ষণ চলছে, হাতাহাতি যুদ্ধও চলছে। ঠিক এই সময় পুলিশম্যান ঘরের দোরের কাছে এসে চীনা ভাষায় কি জিজ্ঞেস করলেন। লোকটা যেন খুব ব্যস্ত ও উত্তেজিত। সে চলে গেলে প্রফেসর বললেন, ও বলে গেল খাওয়া দাওয়া শেষ করে কেউ যেন আজ ঘরের বার না হয়, বিশেষত মেয়েরা। জাপানিরা বেয়নের চার্জ করেছিল, আমাদের সৈন্যরা হটিয়ে দিয়েছে সেঞ্চু প্রাচীরের পূর্বগুণে। কিন্তু আজ রাত্রে আবার ওরা গোলা মারবে, বোমাও ছুটবে। প্রফেসর লি, মেয়েরা রয়েছেন সঙ্গে, আজ যাই।
কনসেশনে ফিরতে দেরি হয়ে যাবে, আপনার সঙ্গে আবার দেখা হবে। দাদু, আমার একটা খোকা। বেয়ারার যদি কোনো খোকা থাকে পাবে এলিস, কিন্তু কি করবে চীনা ছেলে নিয়ে? চলো চলো এলিস, কনসেশনে একটা জ্যান্ত খোকা নিয়ে তোমার ঢুকতে দেবে কি? ওরা যখন ফিরে আসছে, দূরে মাঝে মাঝে দুমদাম বিস্ফোরণের শব্দ এবং সাহায্যকারী এরোপ্লেনের হাউইয়ের সাদা অগ্নিময় ধূম দেখা যাচ্ছে। তবে যেন পূর্বাপেক্ষা অনেক মন্দীভূত হয়ে এসেছে। সেই রাত্রে কিসের বিষম আওয়াজে বিমলের ঘুম ভেঙে গেল। সে ধড়মড় করে উঠে বিছানার উপর বসল। কর্ডাইটের শ্বাসরোধকারী ধুমে ও বিশ্রী গন্ধে ঘরটা ভরে গিয়েছে। ও ডাকলে, সুরেশ্বর, সুরেশ্বর উঠো, কনসেশনে বোমা পড়েছে। বোমা, বোমা! সঙ্গে সঙ্গে যথেষ্ট হইচই উঠল চারিদিকে। ওরা জানালা দিয়ে দেখলে যে ঘরের মধ্যে ওরা শুয়েছিল তার পূর্ব দিকে আরেকটা ঘরের দেওয়াল চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়েছে। সেই গোলমালের মধ্যে ভিড় ঠেলে এলিস ছুটতে ছুটতে ওদের ঘরের মধ্যে ঢুকে ডাকলে, বিমল, বিমল! এই যে অ্যালিস, তোমাদের কোনো ক্ষতি হয়নি? মিনি কোথায়? এই তো আমি। বাইরে এসো, দেখো দেখো শিগগির, চট করে এসো। ওরা বাইরে গেল। কনসেশনের পুলিশের ডেপুটি মার্শাল এসে পৌঁছেছেন দুর্ঘটনার স্থানে। সবাই আকাশের দিকে চাইলে দুখানা এরোপ্লেন চলে যাচ্ছে আলো নিভিয়ে। জনৈক ফরাসি কর্মচারী দেখে বললে, কাওয়াসাকি বহুবার। অ্যালিস, কি করে চেনা গেল জিজ্ঞেস করো না। আমি জানি, নিচের দিকে উইংয়ে কালো আঁচি কাটা চুচুমুক প্লেন, এই হলো জাপানিদের বিখ্যাত বোমা ফেলবার প্লেন কাওয়াসাকি বহুবার। কিন্তু কনসেশনে বোমা, এরকম তো কখনো। সে রাত্রে আর কারো ঘুম হলো না। বিমল খুব খুশি না হয়ে পারলে না তার মঙ্গলামঙ্গলের দিকে অ্যালিসের এত আগ্রহ দৃষ্টি দেখে। সেই রাত্রে বোমা পড়েছে শুনে অ্যালিস সকলের আগে এসেছে তাকে দেখতে সে কেমন আছে। শেষ রাত্রির দিকে সবাই একটু ঘুমিয়ে পড়েছিল, কিন্তু শোরগোলে ওদের ঘুম ভেঙে গেল। ভীষণ গোলাবর্ষণের শব্দ আসছে। সাংহাই শহরে জাপানি যুদ্ধজাহাজ ও এরোপ্লেন থেকে একযোগে গোলা ও বোমা বৃষ্টি হচ্ছে। সঙ্গে সঙ্গে সাংহাই শহর থেকে দলে দলে স্ত্রী পুরুষ ছেলে মেয়ে পালিয়ে আসছে কনসেশনে, বাক্স তেরঙ্গা পোটলাপুটলি নিয়ে, ছোট ছোট ছেলে মেয়েদের হাত ধরে। এদের সবারই মুখে ভীষণ ভয়ের চিহ্ন। এদের চক্ষু উদ্বেগে ও রাত্রি জাগরণে রক্তবর্ণ, চুল রুক্ষ। পার্শ্ব বলের কাছে মানুষের কি শোচনীয় পরাজয়। বেলা 10টার মধ্যে ব্রিটিশ কনসেশনের হাসপাতাল ও মার্কিন রেড ক্রসের বড় হাসপাতাল আহতদের ভিড়ে পূর্ণ হয়ে গেল। কি ভীষণ আওয়াজ ও গোলমাল পেন্সু প্রাচীরের দিকে। সমুদ্রের থেকে মাইল 2 দূরে পূর্ব কোণে, সেখানে চীনা 10th রুট আর্মির জাপানি সৈন্যদের যুদ্ধ চলছে। কনসেশন থেকে যুদ্ধস্থলের দূরত্ব প্রায় 3 মাইল। বিমল জিজ্ঞেস করে জানলে। এছাড়াও গোলাবর্ষণ চলছে শহরের বিভিন্ন স্থানে। টেলিফোনে অর্ডার এলো মেডিকেল ইউনিটের বড় ডাক্তারের কাছ থেকে। বিমল, সুরেশ্বর, অ্যালিস ও মিনিকে চ্যাংলিন অ্যাভিনিউতে চীনা সামরিক হাসপাতালে যাওয়ার জন্য। ওরা আমেরিকান রেড ক্রস মোটরে সামরিক হাসপাতালের দিকে ছুটল। ড্রাইভার খুব বড় একটা রেড ক্রস পতাকা গাড়ির বনেটে উড়িয়ে দিলে। এছাড়া গাড়ির ছাদের বাইরের পিঠে সারা ছাদ জুড়ে একটা প্রকাণ্ড লাল ক্রস আঁকা। এত সাবধানতা সত্ত্বেও ড্রাইভার বলল, যদি আপনারা হাসপাতালে পৌঁছতে পারেন সে খুব জোর বরাত হবে, বুঝতে হবে আপনাদের। কেন? কেন? কনসেশন বা রেড ক্রস কিছুই মানছে না জাপানি বোমারু প্লেন। কালো আমাদের রেড ক্রস ভেনে বোমা ফেলেছে। শুনেননি আপনারা সে কথা? সে কথা না শোনাই ভালো। ওদের মোটর কনসেশন থেকে বার হয়ে খানিকটা ফাঁকা মাঠ দিয়ে তীর বেগে ছুটল। বিমল দেখলে ড্রাইভার মাঝে মাঝে উপরের দিকে উদ্বিগ্ন দৃষ্টিতে চেয়ে কি দেখছে। কি দেখছো? বোমারু প্লেন আসছে কিনা দেখছি। এখন আপনাদের পৌঁছে দিতে পারবো কি না জানি না, তবে চেষ্টা করব। বলতে বলতে একখানা এরোপ্লেনের আওয়াজ শোনা গেল মাথার উপর। বিমলের মুখ শুকিয়ে গেল। সামনে উদ্যত মৃত্যুকে কে না ভয় করে? ভয় পেও না বিমল। সবাই উপরের দিকে চাইলে। ড্রাইভার অ্যাক্সেলারেটর পা দিয়ে চেপে স্পিড তুলল, হঠাৎ বেচায়। বিমল চেয়ে দেখলে এরোপ্লেনখানা যেন আরও নিচে নামল। কিন্তু ভাগ্যের জোরেই হোক বা অন্য কারণেই হোক, শেষ পর্যন্ত সেখানা ওদের ছেড়ে দিয়ে অন্যদিকে চলে গেল। ড্রাইভার বলল, জাপানি কাওয়াসাকি বোম্বার ভীষণ জিনিস। নিচু হয়ে দেখলে এ গাড়িতে চিনেমেন আছে কিনা, থাকলে বোমা ফেলতো। উফ, কানের কাছ দিয়ে তীর গিয়েছে। এতক্ষণ যেন গাড়ির সবাই নিঃশ্বাস বন্ধ করেছিল।
এবার একযোগে নিঃশ্বাস ফেলে বাঁচল। হাসপাতালে পৌঁছে দেখলে সেখানে এত আহত নরনারী এনে ফেলা হয়েছে যে কোথাও এতটুকু জায়গা নেই। এদের বেশিরভাগ স্ত্রীলোক ও বালক বালিকা। যুদ্ধের সৈন্যও আছে, তবে তাদের সংখ্যা তত বেশি নয়। একটি 10-11 বছরের ফুটফুটে সুন্দর মুখ, বালকের একখানা পা একেবারে গুড়িয়ে গিয়েছে। আশ্চর্যের বিষয়, ছেলেটি তখনও বেঁচে আছে এবং কিছুক্ষণ আগে অজ্ঞান হয়ে থাকলেও এখন তার জ্ঞান হয়েছে এবং যন্ত্রণায় সে আর্তনাদ করছে। বিমলের ওয়ার্ডেই সে বালকটি আছে। অ্যালিস সেই ওয়ার্ডেরই নার্স। অ্যালিস পেশাদার নার্স নয়, বয়সও নিতান্ত তরুণী। চোখে জল রাখতে পারলে না ছেলেটির যন্ত্রণা দেখে। বিমলকে বললে, একে মরফিয়া খাইয়ে ঘুম পাড়িয়ে রাখো না। তা উচিত হবে না, ওকে এখনই ক্লোরোফর্মে অজ্ঞান করে পা কেটে ফেলতে হবে। অপারেশন টেবিল একটাও খালি নেই, সব ভর্তি। একটা টেবিল খালি পেলেই ওকে চড়িয়ে দেবে। অ্যালিস বালকটির শিয়রে বসে কত রকমে তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করল, কিন্তু ওদের সবারই মুশকিল চীনা ভাষা সামান্য একাত্র বুঝতে পারলেও বলতে আদৌ পারে না। সুরেশ্বর হাসপাতালে ঔষধালয়ে সহকারী কম্পাউন্ডার হয়েছে। সে দুখানা চীনা বর্ণপরিচয় কোত্থেকে জোগাড় করে এনে ওদেরকে দিয়েছে। অ্যালিস বললে, সুরেশ ঠিক বলেছিল সেদিন। এসো, তুমি আমি মিনি ভালো করে চীনে ভাষা শিখি, নইলে কাজ করতে পারবো না। আর্ত বালকটির শয়ন শিয়রে অ্যালিসকে যেন করুণাময়ী দেবীর মতো দেখাচ্ছে। বিমল সেদিক থেকে চোখ ফেরাতে পারে না। অ্যালিসের প্রতি শ্রদ্ধায় তার মন ভরে উঠল। সন্ধ্যা 7টার সময় টেবিল খালি হলো। বালকটিকে টেবিলে নিয়ে গিয়ে তোলা হয়েছে। কতগুলি ডাক্তারি ছাত্র কিছু দূরে একটা গ্যালারিতে বসে আছে। হাসপাতালের সহকারী সার্জন চিনেম্যান। তিনি ছাত্রদের দিকে চেয়ে কি বলছেন, আরেকজন ছাত্র ক্লোরোফর্ম পাম্প করছে। বিমল ও অ্যালিস সার্জনকে সাহায্য করবার জন্য তৈরি হয়ে আছে। সার্জন হেসে বললেন, সকাল থেকে অপারেশন টেবিলে মরেছে 21টা। টেবিল থেকে নামাবার তর্স হয়নি। গরম জলটা সরিয়ে দাও নার্স। এমন সময় মাথার উপরে কোথায় এরোপ্লেনের শব্দ শোনা গেল। বাইরে যারা ছিল তারা দৌড়ে ভেতরে চলে এলো। একটা ছোটাছুটি শুরু হলো চারিদিকে। জাপানি বম্বার। রেড ক্রসের লাল আলো জ্বলছে বাইরে, হাসপাতাল বলে বুঝতে পারবে। নার্স, ওরা কি কিছু মানছে? শক্ত করে ধরে থাকো তুলোটা। বালক অজ্ঞান হয়ে পড়েছে। সার্জন ক্ষিপ্র ও কৌশলী হাতে ছুরি চালাচ্ছেন। বিমল নাড়ি ধরে আছে। বুম! বিকট বিস্ফোরণের শব্দ কোথাও কাছেই। তুমুল গোলমাল হইচই, আর্তনাদ। হাসপাতালের বাঁদিকের অংশে বোমা পড়েছে। উগ্র ধোঁয়া ও নাইট্রোগ্লিসারিনের গন্ধে ঘর ভরে গেল। সার্জন, বিমল বা অ্যালিসের দৃষ্টি কোনো দিকে নেই। ওরা এক মনে কাজ করছে। সার্জন দৃঢ় অবিকম্পিত হস্তে ছুরি চালিয়ে যাচ্ছে, যেন তার অপারেশন টেবিল থেকে 100 গজের মধ্যে প্রলয়কাণ্ড ঘটেনি। যেন তিনি মোটা ফি নিয়ে বড়লোক রোগীর বাড়ি গিয়ে নিজের নৈপুণ্য দেখাতে ব্যস্ত। গরম জলের পাত্রে ডোবানো ছুরি, ফরসেপ, ঘুচ ক্ষিপ্ত হস্তে এক মনে সার্জনকে জুগিয়ে চলেছে অ্যালিস। এক মনে ব্যান্ডেজের শাড়ি গুছিয়ে রাখছে, পাতলা লিন কাপড়ে মলম মাখাচ্ছে। বিমল নাড়ি ধরে আছে। বাইরে বিকট শব্দ। হুড়মুড় করে হাসপাতালের বাঁদিকের উইংয়ের ছাদ ভেঙে পড়ল। মহাপ্রলয় চলছে সেদিকে। সার্জন বললেন, নারী বেগ কত? 70। স্যার, বাঁদিকের উইং গুঁড়ো হয়ে গোটা সেপটিক ওয়ার্ডের রুগী চাপা পড়েছে। এদিকেও বোমা পড়তে পারে, 3খানা বহুবার। পড়লে উপায় কি? নার্স, বড় ফোর্সেপটা। উগ্র ধোঁয়ায় সবারই নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আরেকটা শব্দ অন্য কোন দিকে হলো। আরেকটা বোমা পড়েছে। বেজায় ধোঁয়া আসছে ঘরে। বিমল বললে, স্যার, ধোঁয়ায় রোগী দম বন্ধ হয়ে মারা যাবে যে। ক্লোরোফর্মের রোগী, এভাবে কতক্ষণ রাখা যাবে? অপারেশন হয়ে গেছে, লিন্ট দাও নার্স। স্যার, রোগীর নাড়ি নেই, হঠাৎ বন্ধ হয়ে গেল। সার্জন এসে নাড়ি দেখলেন। অ্যালিস নীরবে ওদের মুখের দিকে চেয়ে রইল। নাড়ি থেকে হাত নামিয়ে সার্জন গম্ভীর মুখে বললেন, 22টা পড়ল। চলো নার্স, স্ট্রেচার ওয়ালারা এসে লাশ নিয়ে যাবে। এখন সবাই বাইরে চলে যাই। উপরওয়ালার আদেশ পেয়ে বিমল আগে অ্যালিসের কাছে এলো এবং তাকে আস্তে আস্তে হাত ধরে ধূম্রলোক থেকে উদ্ধার করে ডান দিকের বড় দরজা দিয়ে কম্পাউন্ডের খোলা হাওয়ায় নিয়ে এলো। আকাশের দিকে চোখ তুলে দেখেই অ্যালিসকে বললে, ওই দেখো অ্যালিস, 3খানা জাপানি বম্বার।